তো এখানে একটা আমরা সার্কিট নিয়ে দেখতে পাচ্ছি, একটা সার্কিট আছে। তো সেই সার্কিট আমাদের তুল্য রোধ বের করতে বলেছে, ঠিক আছে? তুল্য রোধটা কি? তো এখন তার জন্য আমাদের আগে সার্কিটটা দেখতে হবে, আমরা একটা শিখবো যে এখানে বেসিক্যালি কিভাবে করা যায়। এই সব ক্ষেত্রে যদি আরো কঠিন থাকে সমস্যা নেই, আমরা যতই কঠিন থাকুক এভাবে সলভ করতে পারবো ইজিলি। তো আমাদের প্রথম ডিউটি হচ্ছে জাংশন গুলো খোঁজানো, সেগুলোকে একটা নাম দেওয়া। লাইক আমরা যদি জানি যে এইটা যদি এ পয়েন্ট হয়, তাহলে এই পুরো রাস্তাটা এ, পুরো রাস্তাটাই এ, ঠিক আছে? এবার এই দিকে যদি এটা বি হয়, তাহলে এইটুকু হচ্ছে বি, এটুকু আমরা জানি, ঠিক আছে? এখন এইখানে সেই জাংশনটা শেষ হয়ে গেছে আমাদের, এই জাংশন এখান পর্যন্ত আস্তে 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 শেষ হয়ে হলো। এখন তারপরে এইটার নতুন আর একটা নাম দিব আমরা। সাপোজ আমরা সি দিলাম, ঠিক আছে? সাপোজ এইটার আমরা নাম সি দিলাম, সি, ঠিক আছে? তো এইখান থেকে শুরু করে তোমার এই পুরো রাস্তা দেখো, এখান থেকে শুরু করে এই পুরো রাস্তা একই পয়েন্ট পুরোটা, আবার এই পুরোটা, এই পুরো জিনিসটা কিন্তু একই জিনিস, পুরোটাই সি, ঠিক আছে? এই পুরোটা প্রত্যেকটা জায়গায় তোমার সি প্রকাশ করবে। এটাও সি, এটাও সি, এটাও সি, ঠিক আছে? তো এখন এখন আমরা হিসাব শুরু করবো। তো হিসাব শুরু করার আগে তোমাদেরকে একটা বুঝাই, যে এই যে শর্ট সার্কিট বলা হয় না, শর্ট সার্কিট, শর্ট সার্কিট বলতে বোঝায় যে সেখান থেকে মানে শর্ট সার্কিট দিতে বোঝায় সেই পার্টিকুলার রোডটাতে কারেন্ট যাবে না। সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা না হয় এভাবে বলে দিতে পারি যে একটা যদি সোজা রাস্তা থাকে তার উপর দিয়ে যদি এরকম একটা রোড থাকে, তাহলে আমরা জানি যে কারেন্ট অলওয়েজ এই রাস্তা দিয়েই চলে যাবে, কারণ এখানে রোড সর্বনিম্ন, ঠিক আছে? তো বাট যদি আরো কঠিন দেয় তাহলে আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আমাদের এরকম ভাবে আমরা জাংশন গুলো মিলানোর ট্রাই করবো। জাংশন মিলাতে মিলাতে যদি এমন কোনো একটা রেজিস্ট্যান্স মানে রোধ পাই যেটা দুই পাশে সেম জাংশন হচ্ছে, উদাহরণ এটার দুই পাশে কি, এক পাশে এ, এই পাশে তো এ আমাদের, ঠিক আছে? আর এই পাশে সি, এই পাশে এ, এই পাশে সি, ঠিক আছে? এরও এই পাশে এ, এই পাশে সি, এর এই পাশে বি, এই পাশে সি, মানে এদের দুই পাশে দুই রকম দুইটা ডিফারেন্ট জাংশন এক্সিস্ট করছে। বাট এই নিচেরটা জাংশন কি, নিচেরটার বাম দিকেও সি আর ডান দিকেও সি, তার মানে এইটা দিয়ে আলটিমেটলি কারেন্ট যাবে না, ঠিক আছে? তোমাদের এইটা কারেন্ট প্রবাহিত হবে না এর ভিতর দিয়ে। আমাদের তার মানে এখন হিসাব কেবল এই উপরের পার্টটুক নিয়ে করা লাগবে। এটা গেল আমাদের প্রথম কাজ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমরা কিভাবে এই সব ম্যাথ করবো। এখন আমরা ওই ম্যাথ করার পদ্ধতি দেখাই। আমাদের যেটা কাজ, প্রথম কাজ হবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটা পয়েন্ট নিব, একটা পয়েন্ট নিব, সেই পয়েন্টটার আমরা নাম দিব শুরু হবে যেটা দিয়ে, আমরা এখানে এ দিয়ে শুরু করেছি, আমরা এ দিয়ে শুরু করছি, ঠিক আছে? এ দিলাম। আচ্ছা, এবার আরেকটা পয়েন্ট নিব একটু দূরে রেখে, ঠিক আছে? সেখানটার নাম দিলাম লাস্টে যেটা জায়গা হবে, আমরা এখানে বি ধরেছি, এখানে ডি ই এফ জায়গায় থাকতে হবে, সমস্যা করে, ঠিক আছে? এবং এদের মাঝে যা যা আছে, এদের মাঝে আর কি জাংশন আছে? কেবল সি আছে, ডি ই এফ নাই, ঠিক আছে? তাই আমরা এখানে কেবল সি লিখবো, আমরা এখানে সি লিখবো। একটা পয়েন্ট দিতে পারো বা একটা দাগ দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে সাপোজ যদি ডি থাকতো আমরা ডি লিখতাম, মানে এখানে ডি লিখতাম, ডি এর উপর একটা মানে যত থাকতো সেটা সমস্যা নেই, বাট এখানে আমাদের সি তেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? ভালো। এখন আমরা মিলানোর ট্রাই করবো। মানে মানে হচ্ছে যে এই দেখো, এইখানে প্রথমে এ আর সি এর মাঝে একটা আছে, এ আর সি এর মাঝে আরো একটা আছে, এ আর সি এর মাঝে দুইটা আছে। প্রথমে একটা দিয়ে শুরু করি, এ আর সি এর মাঝে একটা আছে, মানে এদের মাঝে যে আমরা দাগ টানবো সেই দাগটা একটু থামো। এদের মাঝে যে আমরা দাগ টানবো, প্রথমে দাগে একটা আমরা রোদ দিব, বাঁকা বাঁকা করে রোদ দিলাম, কারণ এদের মাঝে একটা দেখতে পাচ্ছি। কোনটা? সাপোজ আমরা এটা আগে হিসাব করলাম, এটাও তো এ আর সি, তাই না? এটাও তো এ আর সি এর মাঝে আছে। এখন আমরা সেটা করবো। সেটা কিভাবে করতে হয়, যদি আরো থাকে তাহলে আমরা করবো কি, যে এটার সাথে সমান্তরাল ক্রিয়েট করবো, ঠিক আছে? এখন মনে করো যে আরো একটা রোদ আছে, থার্ড আর একটা রোদ মনে করো এখানে নাই, বাট আরেকটা আছে সাপোজ, যে রোদটা তোমার ধরো আবার এ আর সি এর মাঝে কাজ করছে, হতে তো পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা নিচে আরো একটা দিব, মনে করো আরো আছে, আমরা উপরে আরো একটা দিব, যতই থাকবে সমস্যা না, আমরা এইভাবে প্যারালালে যোগ করতে করতে আগাবো, আমাদের ওটাতে কোনো সমস্যা না, যতই থাকুক না। এবার দেখো, এবার সি আর বি এর মাঝে কয়টা আছে? কেবল একটা আছে, আমরা সেটাকে এখন দাগ দিয়ে করবো, সি আর বি এর মাঝে কেবল একটা আছে, মিলাই দিলাম। এখন কোনটা কি, এটা সাপোজ 2 ওহম ধরেছিলাম, এটা সাপোজ 4 ওহম, এটা হচ্ছে 5 ওহম, ঠিক আছে? এখন আমাদের যদি এটা সলভ করতে হলে, এটা খুব ইজিলি সলভ করতে পারবো, এটা সলভ করা তো কোনো ব্যাপার না। এটা হচ্ছে 4 ইনভার্স প্লাস 2 ইনভার্স হোল ইনভার্স প্লাস 5, ঠিক আছে? তাহলে আমাদের ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি তাহলে আমরা যেটা পাবো যে 19/3, 19/3, এটা হচ্ছে আমাদের আর কিউ, ঠিক আছে?
আচ্ছা, এবার আসো, এবার আমরা আর একটা ম্যাথ নিয়ে এসেছি, ঠিক আছে? এটা লাইক দেখেই বুঝতে পারছো একটু হার্ডই আছে ভালো, ঠিক আছে? বাট এটা আমরা ওই সেম কনসেপ্ট দিয়ে দেখবো, এন্ড যদি আমরা এটা বুঝে যেতে পারি তাহলে আরো আমাদের আর কোনো নতুন সমস্যা থাকবে না এই পার্টিকুলার টপিক নিয়ে। তো এটা আমরা মনোযোগ দিয়ে শুরু করি। ধরি এটা এ, এটাকে বি, আমরা মনে করো বি কে আমরা কমলা কালার দিয়ে প্রকাশ করছি বি, ঠিক আছে? তো আমাদেরকে শুরু করতে হবে। প্রথম কাজ কি আমাদের? জাংশন খোঁজা। আমরা এ থেকে জাংশনটা খোঁজা শুরু করবো। শুরু করা যাক। আচ্ছা, এটা হচ্ছে এ, পুরোটাই এ, ঠিক আছে? পুরোটাই এ। ঠিক আছে, তো এখন তোমরা যেটা করতে পারো যে এই পার্টটা তোমরা খালি চোখে বুঝে যাচ্ছে যে এটা সমান্তরাল, তোমরা একটা করতে পারো যেটা মনে মনে আগে আমরা ক্যালকুলেটর হিসাব করে একটা করে দিতে পারো, তাও তাও একই ব্যাপার, না করলেও ব্যাপার না, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা দিব সাপোজ সি নামটা দিলাম, এটা সাপোজ হচ্ছে যে আমরা সি দিলাম, এই জায়গাটাকে সি দিলাম। সি কতটুকু আমরা একটু মনোযোগ দিয়ে যদি লক্ষ্য করি, এইখান থেকে এইখানে পুরাটা সি, আর এইটা থেকে এত দূর এত দূর এবং এত দূর সি, এই পুরাটা, ঠিক আছে? এটাও সি সি সি, ঠিক আছে। এবার আমরা এখন সাপোজ আরো আরেকটা নাম দেবো, এখন আমরা মনে করো ডি নাম দিলাম, এটাকে সাপোজ এর পরেরটাকে আমরা ডি দিচ্ছি, ধরে নাও যে এটাকে ডি দিলাম, তাহলে এই পুরাটা হচ্ছে ডি, ঠিক আছে? এটা পুরোটা ডি, এটাও ডি, এটাও ডি, এটাও ডি। বাট এটাকে ডি দিতে পারবো না, এটাকে ডি না দেওয়ার আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে এই আদের সাথে রিলেশন রাখে নাই, সেপারেট। একে সাপোজ আমরা ধরো যে ই দিলাম, ঠিক আছে? মানে এখানে দেখো এত কিছু আসলে হয়নি, এই যে সেটা সর্বোচ্চ ই পর্যন্ত যাবে, বাট আমরা এখানে এফ জি পর্যন্ত যেতে পারি। আমি একটু আসলে দেখালাম যে হার্ড হতেও পারে, বাট একটা আমরা যাতে সব বুঝতে পারি। এটাকে সাপোজ আমরা দিচ্ছি তোমার এটা একেবারে এখান থেকে এখান থেকে এদের সবার সাথে রিলেটেড, ঠিক আছে? এটাকে আমরা সাপোজ নাম দিলাম ই, ঠিক আছে? দিতেই পারলাম, সমস্যা নেই। এবার হচ্ছে যে তাহলে ই কতটুকু হবে? ই হচ্ছে আমার এখানেও ই, এখানেও ই, এখানেও ই, ই, আর এটাও ই। আচ্ছা, এরপরটা অবভিয়াসলি এফ হবে, ঠিক আছে? বি কতটুকু? আমার যদি একটা বি দেখতে চাই, বি জাস্ট এইটুক বাদে আর বি নাই, যেখানে রোদ সেখানে জাংশনটা শেষ। এখন আমরা ই কে আবার কি কালার দিয়ে প্রকাশ করবো? আচ্ছা, হলুদ দিয়ে প্রকাশ করি, মানে এফ কে, তাহলে এটা হচ্ছে এফ, শেষ, ঠিক আছে? তো আমাদের এটা এফ, 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 আমাদের এখন হিসাব শেষ, মানে আমাদের প্রথম ধাপ শেষ। যতই হার্ড দেখ এইভাবে আমরা করতে পারবো, এটা হচ্ছে আমাদের মেন কথা, ঠিক আছে? তাহলে এখন দেখি আমরা এটা করতে পারি কিনা। আমরা এ আর বি থাকবে সবচেয়ে দূরে, এখানে থাকবে হচ্ছে তোমার ধরে নাও এ হচ্ছে এই দিকে আছে, আর বি হচ্ছে এইদিকে, ওই এদিকে এ, এদিকে বি, একটু দূরে রাখছি আমি, একটু নিচে করি। হ্যাঁ, এখন এ লিখলাম আর বি লিখলাম, এখন তাদের মাঝে আমাদের কাজ শুরু করা যায়। আমরা একটু ছোট ছোট দাগ দিয়ে দিই। আচ্ছা, এদের মাঝে যেগুলো আছে, এদের মাঝে কি আছে? সি ডি ই এফ, তাই না? সি ডি ই এফ, এই চারটাই তো। তাহলে ওটাও লিখবো সি ই ই এফ, এদের মাঝে যে আছে আমি তাদের সব দিকটা লিখে নিলাম, ভালো কথা। এবার এটা এদের উপরে একটা মানে এমনি আমাদের সুবিধার জন্য একটা জাস্ট এমনি এরকম লাঠির মতো দাগ দিয়ে দেবো আমরা, অথবা তোমরা ডট গোল গাঢ় বৃত্ত ভরাটও দিতে পারো, একটা দিলেই হলো, সমস্যা নেই। এবার আমরা আমাদের মেন কাজ শুরু করবো। এবার দেখো এ আর সি এর মাঝে কে আছে? মানে এ আর সি এর মাঝে কয়টা আছে? এটা এ, এটা সি, এটা এ, এটা সি, মানে এদের মাঝে দুইটা আছে, তাহলে আমরা দুইটা করবো, ঠিক আছে? এ এর মাঝে সি একটা, এর উপর দিয়ে আরেকটা, চলো আমাদের এ আর সি এর কাছে। এবার সি আর ডি এর মাঝে দেখি, ঠিক আছে? সি আর ডি এর মাঝে কয়টা আছে? সি আর ডি এর মাঝে কেবল দুইটা আছে, এইটা আর এইটা, মানে 2 আর 4। আচ্ছা, সি আর ডি, আমি নিচে দিই আর উপরে দিই, একটা দিলি হলো, মানে আলটিমেটলি আমাদের সমান্তরালি দুটো দেখালি হলো। এবার ডি আর ই এর মাঝে কয়টা আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। দেখো তো, ই আর ই এর মাঝে কেবল একটাই আছে, আমরা সেটা বলবো এখন। ডি আর ই এর মাঝে কেবল একটা, ভালো কথা। এবার দেখো এখানটা এখন মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এটা সি আর ডি, এটা সি আর ডি, বাট এটা সি আর ই এর মাঝে, সি ই, আমাদের সি কোনটা? এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে আমাদের ই, মানে তাহলে এক্ষেত্রে কি করতে হয় জানো? মনোযোগ দিয়ে লক্ষ্য করো, সি এর এই বিন্দুটা থেকে শুরু করে, সি এর বিন্দুটা থেকে শুরু করে একেবারে ই এর বিন্দু পর্যন্ত আমরা নিয়ে আসবো, মিডলে দাগটা দিব অবভিয়াসলি, আমরা ই তে এসে ঠেকাবো। এটা হচ্ছে আমাদের কাজ। যখন এরকম ওভারল্যাপ করবে, মানে একটাকে পার করে আরো, তেমন হতে পারে যে এ এর সাথে ই এর রিলেশন থাকতেই পারতো, ঠিক আছে? সেক্ষেত্রে মনে করো যে আমরা এখানে আরেকটা কি করলাম, যে সাপোজ এমনি মনে করো এখানে আমরা আরেকটা রো দিলাম, যেটা এখান পর্যন্ত এসে করে এখানে নিচ্ছে, তাহলে এ আর ই, তার মানে আমাদের এখান থেকে একটা তুলে এত দূর করে এরকম দিতে হতো যদি সেরকম থাকতো, বাট এক্ষেত্রে নাই, আমাদেরই ভালো, ঠিক আছে? এবার দেখি ই আর এফ কি। ই আর এফ এর মাঝে কয়টা আছে? তিনটা আছে, একটা দুইটা তিনটা, তিনটা আমরা সুন্দরভাবে লিখে দেবো, একটা দুইটা তিনটা, ঠিক আছে? আর হচ্ছে যে এফ আর বি, এফ আর বি, এফ হচ্ছে এইটা এফ আর এইটা বি, এদের মাঝে কেবল একটাই আছে, সেটা হচ্ছে 2 ওহম, ঠিক আছে? এবার আমরা যদি একটু ক্যালকুলেটর ভ্যালুগুলো যদি একটু লেখা শুরু করি, তাহলে এরকম হবে যে প্রথমে এ এর মাঝে আছে, এখানে হচ্ছে যে 2 ওহম, এখানে হচ্ছে 4 ওহম। আচ্ছা, সি আর ডি এর মাঝে এখানে হচ্ছে যে 2 ওহম, এখানে 4 ওহম, তো 2 4, সেই দুটোই লিখবো আবার, এখানে হচ্ছে 2 ওহম 4 ওহম। ডি আর ই এর মাঝে হচ্ছে যে 2 ওহম, 2 ওহম লিখলাম, এবং সি আর ই এর মাঝে হচ্ছে 1 ওহম, 1 ওহম লিখবো। এই উপরেরটা সি আর ই এর মাঝে 1 ওহম,
আচ্ছা এবার ই আর এফ এর মাঝে 3টা আছে, কত? 1 2 আর 4, 1 2 আর 4 লিখবো আমরা। 1 2 4, আর এফ আর বি এর মাঝে 2 আছে, তাহলে এখানে 2 ওহম। এখন যদি আমরা ক্যালকুলেটরে দিই, এখন আর আমার মনে হয় না এটা ক্যালকুলেটরে করা কোনো প্যারা হবে। আমরা তা একটু দেখি কেমন হয় এটার অ্যান্সার। ক্যালকুলেটর পর আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এরা সমান্তরাল, এদের মাঝে যদি আমরা সমান্তরালের সূত্র ফেলি তাহলে 4/3। এই সি আর ডি এর মাঝে যদি আমরা দেখি, সি আর ডি এর মাঝে 4/3, ওই 2 আছে, ডি আর ই এর মাঝে কেবল একটাই আছে, তাই 2। তো এরা দুজন এই 4/3 যেটা হলো আর এই 2, এরা কিন্তু কিসে আছে? আর হচ্ছে প্যারালালে আছে, না না শ্রেণীতে আছে, ঠিক আছে? এই লাইন কিন্তু শ্রেণী, তো সেক্ষেত্রে এই দুটো ডাইরেক্ট যোগ হলো এবং এদের যোগফলের সাথে এই সি আর ই এর যে 1 সে সমান্তরাল আছে। তাই আলটিমেটলি সেটা আমরা হিসাব করে মানে সি আর ই এর মাঝে পেলাম 10 আর 13। এবার তারপর ক্যালকুলেটরে আমরা এটা পেলাম 4/7, আর এটা তো 2 2 দেওয়া আছে। মানে আমরা যদি তাদেরকে যোগ করি তাহলে অ্যান্সারটা যদি আমরা দশমিকে দেখি তাহলে আমরা সেটার ইকিউ মানে রোধ পাবো, আর ইকিউ বি হবে তো 4.674 ওম প্রায়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমরা একটা কনসেপ্টে 2টা ম্যাথ করলাম, একটা ইজি ম্যাথ, এটা ছিল ইজি, এটা ছিল একটু হার্ড, একটু না একটু বেশি হার্ড, কারণ আমরা একটাতে অনেকগুলো দেখালাম। বাট এটার জন্য এটা আমাদের শেখা লাগবে যে কোন কোন জায়গাটাতে আমাদের যাবে না কারেন্ট, অর্থাৎ শর্ট সার্কিট হবে কোথায়, এগুলোকে শর্ট সার্কিট বলে, যেগুলোতে আমাদের জাংশন আলটিমেটলি সেম হবে। কেন এখন সেম হবে আমি তোমাকে আরেকটু বলি, তোমরা এটাতে একটা ভুল করতে পারো প্রায়। সেটা হচ্ছে সাপোজ তোমরা এই জিনিসটাকে আবার কপি করে সাইডে আবার লিখি, ঠিক আছে? আচ্ছা দেখ, আমরা এখানে বুঝি, এখানে দেখো যেটা মানে তোমাদের যেটা ভুল হতে পারে যে এখানে তোমরা করতে পারো যে এখানে বি দিয়েছো, এখানে সি দিয়েছো, এখানে সি দিয়েছো, তোমরা এখানে আবার ডি ক্রিয়েট করে নিবা, ঠিক আছে? দেন তোমরা এখানে ডি ক্রিয়েট করবা, দেন হয়তো এখানে সি দিয়ে দিবা, কিছু একটা করবো, মানে আরেকটা নতুন ক্রিয়েট করবো। বাট এখানে যেটা সমস্যা হবে জানো, তোমরা যদি এটাকে সি দাও, এটাকে যদি ডি দাও, তাহলে যেটা হবে যে এটাও ডি, আবার এই যেটা এটা হচ্ছে সি, তাহলে সি আর ডি, অথচ এদের মাঝে আর কেউ নাই, তাহলে সি আর ডি মাঝে কোনো রোধ নাই। তো তাহলে এই পুরো জিনিসটা কি একটা লাইনে দুইটা ডিফারেন্ট নাম হতে পারে? অবশ্যই না। তার মানে এটা ডি আর এটা সি কখনো পসিবল না। এরা পুরাটা একটাই লাইনে আছে, যেহেতু এদের মাঝে কোনো রোধ নাই, তাই এই পুরাটার নাম সেম। এই জন্য মানে নাম বলতে জাংশনটা সেম, সি দিয়ে প্রকাশ করবে, ডি দিয়ে যাই করবে, সেই জাংশনটা সেম। সেক্ষেত্রে সেম জাংশনের ভিতর একটা কমন পয়েন্ট চলে এলো, যার কারণে আমরা সেটাকে শর্ট সার্কিট করে হিসাব থেকে বাদ দিয়ে দিব। আর বাকিটা তো আমরা বুঝলাম কেমনে কি করতে হয়। তো এইটাই আই হোপ বুঝতে পারছো। আর এই টপিকের যেরকমই ম্যাথ থাকে আমরা এই কনসেপ্টে ইজিলি করতে পারবো, যতই হার্ড হয় যত ইজি হয়। তাহলে অনেক সময় ইজি দেয়, সেই সব ইজি ম্যাথে আবার এইসব কনসেপ্ট খাটানোর দরকার পড়ে না, কারণ সেক্ষেত্রে বরং টাইম বেশি লাগে ক্ষেত্রে, ঠিক আছে? মাঝে মাঝে ইজি জিনিস, বাট নর্মালি যতই হার্ড দেখ আমরা এভাবে করতে পারবোই ইজি ভাবে, ঠিক আছে? এন্ড এটা আমাদের অনেক সময় হয় যে কোনটা সমান্তরাল আছে কোনটা শ্রেণীতে আছে সেটা আমাদের চিন্তা করতে অনেক সময় লেগে যায়, বা অনেক টেনশন হয়, টাইম লাগে ভাই। তো এইসব ক্ষেত্রে না তোমাকে চিন্তা করা লাগবে না যে কোনটা শ্রেণী কি। তুমি ছবি আঁকাতে থাকো, একটা এরকম স্কেলিটন একটা ডায়াগ্রাম আঁকাতে আঁকাতে তোমার ডায়াগ্রামটাই তোমাকে বলে দেবে যে কোনটা সমান্তরাল আছে কোনটা শ্রেণীতে আছে। এই মেন লাইনটা শ্রেণী, এদের সাথে যে এক্সট্রা থাকছে সেটা সমান্তরাল হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। এই পুরাটার সাথে এটা শ্রেণীতে আছে, ডাইরেক্ট যোগ করে দেবো। আচ্ছা এই পুরাটার সাথে এই পুরাটার সাথে এরা তো শ্রেণীতে আছে, এ ওরা শ্রেণীতে আছে, এই গোলটাও শ্রেণীতে আছে, মানে প্রত্যেকটা এ সি ডি ই এফ বি এরা শ্রেণীতে আলটিমেটলি পরস্পর সাথে যোগ আছে। আমরা এখন তারপরে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নেবো। তো আজ এখান পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।